ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি একদম শুরুতে যদি আসি যে 12 তারিখে জুম্মার নামাজের পরে ওসমান হাদি গুলিবিদ্ধ হন, এবং তখন পর্যন্ত আমরা জানি যে আততায়ীর হাতে উনি গুলিবিদ্ধ হন, আততায়ী তাকে গুলি করে চলে যায়। এরপরে পুরো এক সপ্তাহ চলে গিয়েছে। 18 তারিখে বৃহস্পতিবার রাতে, অর্থাৎ শুক্রবার রাতে 10:45টার সময় আমরা ওনার শাহাদাতের খবরটা পাই। এখন পর্যন্ত যেটা হয়েছে যে আমাদের গভর্নমেন্ট যেটা করেছে, ওনাকে গুলি করার সময় যে মোটরসাইকেলটা ছিল সেটাকে আটক করেছে, যে বন্দুক দিয়ে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে সেটা আটক করেছে, ওনার সহযোগীকে আটক করেছে, আশেপাশের আত্মীয় স্বজনকে আটক করেছে। কিন্তু যেটা হয়েছে, খুনিকে এখন পর্যন্ত আটক করা যায়নি, বরং খুনিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলা হচ্ছে। কখনো বলা হচ্ছে যে সে ইন্ডিয়া চলে গিয়েছে, কখনো বলা হচ্ছে সে দেশেই আছে। আসলে এখানে কি হচ্ছে, মানে পুরো ব্যাপারটা নিয়ে আপনার কমেন্ট দিয়ে আমরা করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিকে শহীদ হিসেবে কবুল করুক, বেহেশত জান্নাতুল ফিরদৌস নসিব করুক। আর হাদির যে চিন্তা চেতনা, সেই চেতনা আমাদেরকে ধারণ করার সক্ষমতা দান করুক। দেখেন, আপনি যে ওয়ার্ডটা লাস্টে ইউজ করছেন, খুন, আজকে হাদির দাফনের পরে আপনার মাধ্যমে সবার কাছে প্রশ্ন, গত 2 দিন ধরে বাংলাদেশে এতগুলো টিভি চ্যানেল, এতগুলো টক শো হচ্ছে, হঠাৎ হাদি কেন অপ্রাসঙ্গিক হয়ে গেল? হঠাৎ করে সেখানে একটা বিল্ডিং এর পোড়া, এটা অবশ্যই আমি নিন্দা জানাই যে আদর্শ কোনোদিন বিল্ডিং ভেঙে বা বিল্ডিং পুড়ে আদর্শকে সাবস্টিটিউট করা যায় না। কিন্তু হঠাৎ করে সেখানে প্রথম আলো এবং ডেইলি স্টার একটা ভাঙচুর আর একটা অগ্নিকাণ্ড কেন সাবস্টিটিউট হল, এবং এটা নিয়েই কেন মিডিয়া মোর অ্যাবাউট ইন্টারেস্টেড দেন ওসমান বিন হাদিকে নিয়ে? এখন খুনটা করা হয়েছে কি হাদির আদর্শকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে, না একটা ব্যক্তি হাদিকে খুন করা হয়েছে? সো আমি সমস্ত মানুষকে একটু চিন্তা করতে বলবো। যারা বয়োজ্যেষ্ঠ তারা চিন্তা করবেন তাদের সন্তানের দিক থেকে, যারা জুলাই যোদ্ধা, এদেশের প্রাণ পুরুষ যুব সমাজ, তারা চিন্তা করবেন তাদের ভাইয়ের জায়গা থেকে। 2টা জিনিস, হাদি কে ছিল? হাদির দেখেন, আমরা অনেক সময় বলি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে পেলে জঙ্গি হয়ে ওঠে। হাদি তার মানে জীবন দিয়ে প্রমাণ করলো এই মিথ্যাচারকে। হাদির ব্যাকগ্রাউন্ড দেখেন, হাদির বাবা একজন মাদ্রাসার প্রিন্সিপাল। আমি সেদিন জানা যায় হাদির মাদ্রাসার প্রিন্সিপালের সাথে আমার দেখা হলো, তার ভাইদের সাথে দেখা। একটা ছেলে সেখান থেকে উঠে এসে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে, তিনি পৃথিবীর বিভিন্ন দেশে স্কলারশিপ পাইলেন, গেলেন না, এবং এখানে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে। তাকে বিগত সরকার যেরকম, ধরেন মেজর জিয়ার কথাই বলি, তাকে টেরোরিস্ট সাজিয়ে তাকে মানে ফাঁসি দেওয়া হয়েছে, সে একজন ফেরারি আসামি করা হয়েছে, রাষ্ট্রীয় ষড়যন্ত্র ভাবে যেটাকে করা হয়েছে। হাদিকে তো তা করেননি। হাদিকে জুলাই যোদ্ধা বললে আমার কাছে মনে হয় যে এটা ছোট্ট একটা অংশ। হাদি হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবের, আমি বলবো, রূপকার। সাংস্কৃতিক বিপ্লবের রূপকার কি কারণে? হাদি কোনো রাজনৈতিক দল করেন। হাদি একটা ইনক্লাব মঞ্চ। মঞ্চটা মানে কি? একটা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে কি? যেখানে সবাই যাবে। ইনক্লাব মানে কি? ইনক্লাব জিন্দাবাদ কেন বলা হতো? এটা আজকের স্লোগান না, এটা অবিভক্ত ব্রিটিশ ভারতের আগ থেকে এই স্লোগান দিয়ে আসতেছে। স্বরাজের সময়ও এই স্লোগানটা ছিল, সুভাষ বসুরা এই স্লোগান দিয়েছে। সো এই স্লোগান হিন্দু মুসলমান কারো না। ইনক্লাব জিনিসটা কি? প্রকৃত স্বাধীনতা, মুক্তি। তার মানে এই ইনক্লাব কথার মধ্যে দিয়ে হাদিন বুঝাতে চেয়েছে আমরা মুক্ত না। তাহলে যারা 71 সাল 16 ডিসেম্বরকে প্রকৃত মুক্তিযুদ্ধ বলে, তাদের গালে একটা চপাটে ঘাট করছে হাদির এই ইনক্লাব মঞ্চ। তাহলে প্রথম কথা, 71 সালে আমরা একটা মানচিত্র পাইছি, একটা কি পাইছি? পতাকা পাইছি, কিন্তু স্বাধীনতাটা পাইনি। করদ রাষ্ট্র হিসাবে ছিলাম, পুরাপুরি না থাকলেও অল্প ছিলাম। সেই জন্য এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মানসিকতা, ভারতের তুষ্টতা না করলে, ভারতের আশীর্বাদ না পাইলে
আমরা কেউ ক্ষমতায় যেতে পারবো না। এখান থেকে বের হয়ে আসার জন্য হাদি তার জীবন দিয়ে, তার জানাজায় প্রমাণ করে দিল কি? 2টা স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আর একটা কি? আজাদি না গোলামি, আজাদি আজাদি। সো কেন গোলামি আসলো, কেন দিল্লি আসলো? নিজে থেকে জিজ্ঞাসা করেন তো। গোলাম না হলে তো এখানে এতগুলো লক্ষ লক্ষ মানুষ কেন বলল আজাদ হতে চায়? আজাদ মানে কি? স্বাধীন হতে চায়, গোলামি থাকতে চায় না। তার মানে কেউ না কেউ আমাকে তো গোলাম করেছে। সেই সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে হাদি, তাহলে হাদি টেররিস্ট না, হাদি কোনো বৃহৎ দলের নেতা না, হাদি কোনো কি বিশাল আকারে মাসল পাওয়ার না, হাদি কোনো চাঁদাবাজ না, হাদি কোনো কি যে আপনি একটা জিনিস কারো কম্পিটিটর না। হাদি তাহলে কি? হাদি হচ্ছে ভারতীয় আগ্রাসনের জন্য একটি মূর্ত প্রতীক। তাহলে হাদিকে কেন আপনি বেছে নিলেন? হত্যার জন্য হাদিকে কেন বেছে নিলেন? যখন হাদি বারবার বলতেছে শাহাদাতের তামান্না প্রকাশ করি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই শাহাদাতের তামান্না প্রকাশ করি, রাষ্ট্র ব্যর্থ হলেন হাদিকে কি করতে? প্রোটেকশন দিতে। আমি এটাকে বলি রাষ্ট্র হাদিকে প্রোটেকশন দিতে ব্যর্থ হন। রাষ্ট্র ব্যর্থ হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করতে। কারণ রাষ্ট্র যদি ব্যর্থ না হতো হাদির মতো মানুষকে কেন জীবন দিতে হবে? তার মানে আতাতীয় ভারত থেকে আসতেছে, এসে আমাকে খুন করে আবার ভারত ফিরে যাবে, এই গ্যারান্টি যে রাষ্ট্র দেয়, সেই রাষ্ট্র সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করে, সেই রাষ্ট্র টেরোরিজমকে ইনকারেজ করে, এবং সেই রাষ্ট্রটার নাম হচ্ছে ভারত। কারণ ভারতের প্রধানমন্ত্রী কিন্তু শোনেন, বললে তো একটা জিনিস বলেন, সে মুসলমান যখনই কিছু করবে তখনই আপনি তাকে টেররিস্ট বানানোর খুব চেষ্টা করেন। তাকে কি বানানোর চেষ্টা করেন? তাকে টেররিস্ট, কারণ সে ইসলামকে ধারণ লালন করে। কিন্তু বলবো কথাটা, ভারতের প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। তার হাতে কিসের দাগ? গুজরাটের রক্তের দাগ। সে একটা আত্মস্বীকৃত, সে একজন আত্মস্বীকৃত। তার হাতে যে রক্তের দাগ, সে রক্তের দাগ কি করতেছে? আর এক ফ্যাসিস্ট মনস্টার হাসিনাকে তৈরি করছে এবং তাকে আশ্রয় লালন পালন দিচ্ছে। এবং যারাই যা আওয়ামী লীগের মধ্যে নিরীহ আওয়ামী লীগ খোঁজেন তাদের কাছে প্রশ্ন, যে আওয়ামী লীগের নেত্রী এখন ওপারে থেকে নির্দেশনা দেয়, লিস্ট করে এদেশের মানুষকে মেরে ফেলে দেওয়া, জুলাইয়ের যে মৃত্যু ঘটাইছে সেকে নিয়ে সে এখনো আত্মহমিকা করে, যার দলের লোকজন পত্রিকা, অনলাইনে পত্রিকা বের করে কি জুলাই আমাদের বিপ্লবকে যারা বলে একটি উগ্রবাদী সহিংস ঘটনা, সে আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করতে চান এই হাদির রক্তের উপর পা দিয়ে? তো সেই জন্যে আপনার এই কথা হাদির রক্তকে না, হাদির আদর্শকে খুন করার চেষ্টা করছে, কিন্তু সেটা বুমেরাং হয়ে আজকে লক্ষ লক্ষ হাদির জন্ম হয়েছে। কারণ হাদির আদর্শকে তো আপনি কোনদিন ধ্বংস করতে পারেন না। সেজন্য আপনি যখন বললেন খুন করছে, একটা হাদিকে খুন করেন, ভারতীয় আধিপত্যবাদের বিরোধী কণ্ঠকে আপনি খুন করতে চাইছেন, কিন্তু সেটা পারেননি এবং ইনশাল্লাহ পারবেনও না। এবং আগামীতে আজাদির কি হবে? জয় হবে ইনশাল্লাহ। ব্যারিস্টার সাহেব, আমি যদি এখানে একটু প্রশ্ন করি, যেটা আপনিও বলছিলেন যে হাদিকে নিয়ে আসে আমাদের দেশে, মানে আমি আসলে সংখ্যা ব্যাপারটা আমি নিজে বিশ্বাস করি না, তারপরও বলি যে এত বড় জানাজা আমাদের দেশের ইতিহাসে কখনো হয়েছে কিনা বিরল একটা ব্যাপার, তো সেটা অন্য আলোচনা। আমি যদি এটা বলি যে এই যে মানুষের ভেতরে এই উৎসাহ, ওসমান হাদিকে সেলিব্রেট করা, ওসমান হাদিকে ধারণ করার যে উৎসাহটা আমরা আসলে এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া, এবং প্রতিদিন মানুষ এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে যাচ্ছে ওসমান হাদির কবর দেখার জন্য, কবর জিয়ারত করার জন্য, এই যে আগ্রহ, এই যে উৎসাহ, এই যে চোখের পানি, এটা কেন? মানে আপনি যদি ওসমান হাদির ব্যক্তি ওসমান হাদিকে বিশ্লেষণ করেন, তাহলে আপনার দৃষ্টিতে ব্যক্তি ওসমান হাদি কেমন হবে, যার কারণে এত মানুষ এক ধরনের পাগল? শোনেন, রোম যখন, মানে আগুন যদি কোথাও একটা ইনিগনিশন হয়, সেই তাপ সবার গায়ে লাগবে, সেখান থেকে কেউ বাঁচতে পারবেন না। বাংলাদেশে গত 53 বছর মুক্তিযুদ্ধ নিয়ে যে মিথ্যাচার, ভারতের যে আগ্রাসন, সর্বক্ষেত্রে যে নিপীড়ন, নির্যাতন, এবং ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আজকে সারা দেশের মানুষের কাছে
যেভাবে কি উন্মোচিত, যেখানে ভারতকে একটা দেবতার জায়গায় আপনি নিয়ে যে বসাতে চেয়েছি, সেখান থেকে ভারতের প্রকৃত রূপটা যখন দেখা যাচ্ছে, যে আমার মুক্তিযুদ্ধ বিক্রি করে সে সারা পৃথিবী থেকে যে বিদেশি সাহায্য নিয়ে আসছিল, সেই সাহায্য তিনি নিজেই তসরুপ করছেন। আমার শরণার্থী শিবিরে সে টাকা ব্যয় করেনি। পাকিস্তানের কাছ থেকে সে সৈন্যদেরকে, এই ৬৯,০০০ সৈন্যদেরকে ফেরত দেওয়ার নাম করে যে র্যানসাম নিয়েছিলেন, সেই র্যানসামের কোনো কিছুই আমাদেরকে দেননি। ৭২ সালে, ৭২ বলবো না, ৭১ সালের আগস্ট মাসে ৭ দফা চুক্তির নামে যে গোলামির চুক্তি সই করে নিয়ে তারপরে এদেশের মুক্তিবাহিনীকে সে সাহায্য করেছিলেন। ৭২ সালের ১৯শে মার্চ তিনি ২৫ বছর মেয়াদী চুক্তি সাইন করার পরে দেশ থেকে তার সৈন্যকে উইথড্র করছিলেন। সো মানে আক্ষরিক অর্থেই আমার মুক্তিযুদ্ধকে তিনি পুঁজি করে ইস্ট পাকিস্তানকে আলাদা করে সে একটি স্টেটই করতে চেয়েছিল, এবং সেই প্রতিধ্বনি ইন্দিরা গান্ধী সে সময় আপনি বক্তব্য থেকেই পাবেন। সো প্রথমে বলছিল একটা কান্ট্রি, পরে কান্ট্রি থেকে সরে এসে সে বলছিল একটা স্টেট স্বাধীন হয়েছে। সো তাদের পরিকল্পনা ছিল ৭৪ সালে তারা সিকিমকে যেভাবে নিছে, তাদের চিন্তা ছিল আরো আগে শেখ সাহেবের কাছ থেকে হয়তো বাংলাদেশটাকে সিকিমের মতো গণভোট দিয়ে নিয়ে নিবে। কিন্তু এদেশের মানুষ, শোনেন, জাসদ যদি তৈরি না হতো তাহলে আমার স্বাধীনতা থাকতো না। আজকে আপনাদের মাধ্যমে একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, জাসদ তখনই হলো প্রতিরোধে প্রতিশোধ, যখন দেখলো আমার মুক্তিযুদ্ধ সফল আমি পাচ্ছি না। শেখ সাহেব এই দেশটাকে ভারতের হাতে তুলে দিতে চাচ্ছেন। রক্ষী বাহিনীর মধ্যে যখন ভারতীয় বাহিনী আছে, যখন ভারতের সমস্ত লোকে সে দেশে চাকরি করতেছে, যখন মানে লুট তারাজ করে, ইভেন আপনারা একটা জিনিস চিন্তা করেন তো, নিয়াজি ছিল তখন সারেন্ডার করলেন, তার প্রাইভেট গাড়িটা একটা মার্সিডিজ, সেই গাড়িটা পর্যন্ত ইন্ডিয়া নিয়ে গেল। মেজর জলিল খুলনাতে বাধা দিলেন বলে তাকে অ্যারেস্ট করলেন, সে তো সেক্টর কমান্ডার। সো এই যে ক্ষোভ, এই সত্যকে না জানতে দেওয়াটা, এটা হাদি খালি আমাদেরকে স্মরণ করে দিয়েছে। এবং এই স্মরণের জন্য আজকে আপনি দেখবেন যে জানা যায় কি ঢাকার বাইরের কেউ আসছে না, কোনো ট্রেন ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে না, কোনো বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে না, কাউকে বলা হয়েছে যে তুমি আসা যাওয়া করলে তোমাকে টাকা দেওয়া হবে না। সর্বসাধারণ, একদম কোনো রাজনৈতিক দলও না, কিন্তু সর্বসাধারণ সেদিন দেখেন অনলাইনে অ্যাক্টিভিজম পর্যন্ত করলেন যাতে জানাজায় না যান। জানাজা কোথায় করতে দেবেন সেটাও নির্ধারণ করলেন অনেক পরে। এবং সাদিক কায়ুম, এবং আমি কৃতজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতি, যে এনারা যদি ওখানে না থাকতেন তাহলে এই মাটিটাও হয়তো নজরুলের কবরের পাশে হতো না। এই এত কিছু অনিশ্চয়তার মধ্যে দেখেন কয়েক ঘন্টার মধ্যে একটা নোটিশে, আগের দিন আপনি সন্ধ্যাবেলা জানালেন কালকের হবে, এবং তারই পরিপ্রেক্ষিতে দেখেন লক্ষ লক্ষ মানুষ এসছে, এবং সেটা আম জনতা, এবং তারা ঢাকায় থাকেন, তারা সারা দেশ থেকে আসেন। তাহলে এই যে মানুষ কি, মানুষের একটা রেড কার্ড দেখালো কি, ভারতীয় আধিপত্যবাদ আমরা মেনে নিব না, আমরা ভারতীয় আধিপত্যবাদ মেনে নিব না। এই ভারতীয় আধিপত্যবাদ মানেটা কি? সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে আগ্রাসন, আমাদেরকে যে চুষে খাওয়া। আপনি জানেন, আপনারা দেখছেন কিনা